আসসালামু আলাইকুম। আমি খুব অজনপ্রিয় একটা বিশ্লেষণ করতে চাই। আমি জানি যে ৯০% মানুষেরই এই বিশ্লেষণটা পছন্দ হবে না। তবে আমি আপনাদের মতকেও শ্রদ্ধা করি, কারণ আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে, এই কারণে আমরা ভিন্ন ভিন্ন মানুষ। মেহেদী হাসান মিরাজ খুব রিসেন্টলি বেশ কিছু ইন্টারভিউতে বলেছেন টেস্ট ম্যাচ ক্রিকেটে তিনি একটু ওপরের দিকে ব্যাটিং করতে চান। লিটন কুমার দাসও যাতে টেস্ট ম্যাচ ক্রিকেটে একটু ওপরের দিকে ব্যাটিং করেন সেই ব্যাপার নিয়েও অনেক দর্শকরাই মন্তব্য করেছেন। তবে আমার এখানে দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, লিটন কিংবা মেহেদী মিরাজ পুরাতন বলে যেরকম পরীক্ষিতভাবে সফল, নতুন বলে কিংবা সেমি নিউ বলে সেট হওয়ার ক্ষেত্রে ততটাই যে সফল হবেন তার কোনো গ্যারান্টি আছে কিনা। দ্বিতীয় প্রশ্নের জায়গাটা হচ্ছে, মিরাজ এবং লিটন যদি ওপরের দিকে ব্যাটিং করেন তাহলে টেস্ট ম্যাচ ক্রিকেটে ৬, ৭, ৮ এই যে তিনটা গুরুত্বপূর্ণ পজিশন, যেটা অনেকাংশে টেস্ট ম্যাচ ক্রিকেটের ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর, এই জায়গাটায় কারা ব্যাটিং করবেন? এই ভ্যাকুয়ামটার কথা কি আমরা চিন্তা করেছি যে এই জায়গাটায় কারা ব্যাটিং করবেন? মিরাজ আর লিটন তো এই জায়গাটায় সেটেল। এখন হ্যাঁ, ওপরের দিকে ব্যাটিং করলে মিরাজ এবং লিটন ব্যক্তিগতভাবে তারা হয়তোবা অনেক রেকর্ডের অংশীদার হবেন, ব্যক্তিগতভাবে তাদের ক্যারিয়ার স্ট্যাটিস্টিক্সটা বৃদ্ধি পাবে, কিন্তু ক্রিকেট যখন টিম গেমের জায়গাটাতে আসলে দল সেক্ষেত্রে উপকৃত হবে নাকি অপকৃত হবে সেটা কিন্তু একটা চিন্তার জায়গা আছে। আবারও বলছি, টেস্ট ম্যাচ ক্রিকেটে ৬, ৭, ৮ ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর। আপনি এই জাস্ট চেন্নাই টেস্টে চিন্তা করে দেখেন না কেন, ১ থেকে ৪, ৫ যখন ফল করলো, জাদেজা এবং আশ্বিনের পার্টনারশিপটা কিন্তু ইন্ডিয়াকে টেনে তুললো। আপনি অতীতেও দেখবেন ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বর, আশ্বিন, জাদেজা এবং সেই সঙ্গে ঋদ্ধিমান সাহা, এদের পার্টনারশিপই কিন্তু আলটিমেটলি ইন্ডিয়াকে ম্যাচ উইনিং ফ্যাক্টরটাকে ডিসাইড করে ফেলতো। আমরা যদি একটু দেখি যে ওয়ার্ল্ড ক্রিকেটে ৭ নম্বর পজিশনে কারা ব্যাটিং করে সফল হয়েছেন, কত ইনিংস খেলেছেন, ১ নম্বর তালিকায় আপনি পাবেন অ্যাডাম গিলক্রিস্টের নাম। অ্যাডাম গিলক্রিস্ট ১০০টা ইনিংস খেলেছেন ৭ নম্বর পজিশনে, যেখানে তিনি ৩,৯৪৮ রান করেছেন। ইয়ান হিলি তার পরবর্তী অবস্থানে রয়েছেন, ১২১ ইনিংসে তিনি ৩,০৪১ রান করেছেন। ব্র্যাড হ্যাডিন ৯২ ইনিংসে করেছেন ৩,০১০ রান। আমরা মাইকেল বেভানের কথাও জানি যে মাইকেল বেভানও এই পজিশনটায় পার্টিকুলারলি তিনি ব্যাটিং করেছেন। সো টেস্ট ম্যাচ ক্রিকেটে এই পজিশনটাকে কিন্তু একটা স্পেশালাইজড পজিশন হিসেবে ধরা হয়, এবং আপনি এই তালিকার যদি আসলে পরের দিকে যান, সেখানে মহেন্দ্র সিং ধোনি থাকবে, কপিল দেবরা থাকবেন, আরও অনেক লেজেন্ড প্লেয়াররাই থাকবেন। এখন টেস্ট ম্যাচ ক্রিকেটের বৈশিষ্ট্যটাই তো এরকম যে এইখানে অনেক কিছু অনেকভাবে স্পেশালাইজড পজিশনের উপর ডিপেন্ড করে। সো অ্যাডাম গিলক্রিস্টের মতো প্লেয়ার, তিনি যদি আসলে ওই পার্টিকুলার পজিশনটাতে খেলতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন। গিলক্রিস্ট যদি টেস্ট ম্যাচ ক্রিকেট হয়তো আর একটু উপরের দিকে ব্যাটিং করতেন, তার ক্যারিয়ার স্ট্যাট আরও সমৃদ্ধশালী হতো, কিন্তু দলের ডিমান্ডটা তার ওই জায়গাটাতে। এখন টপ অর্ডার রান করতে পারছে না, এই কারণে আপনি লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানকে আপনি উপরের দিকে খেলাবেন, এইটা তো হতে পারে না। সলিউশনের জায়গা হচ্ছে আপনি রাইট টপ অর্ডার খুঁজে বের করেন, রাইট মিডল অর্ডার খুঁজে বের করেন। যে প্লেয়াররা যেখানে খেলছেন আমার কাছে মনে হয় তাদের সেইখানেই, যেখানে তারা কন্ট্রিবিউট করছেন সেই জায়গাটাতেই কন্ট্রিবিউট করা উচিত। আর এই জায়গাটা একটা স্পেশালাইজড স্কিলের ব্যাপার। একটু যদি খেয়াল করে দেখেন, ৮ নম্বর পজিশনে আমরা যদি খেয়াল করে দেখি, ৮ নম্বর পজিশনে ওয়ার্ল্ডে কারা কারা আসলে ডমিনেট করেছেন। ড্যানিয়েল ভেটরি ৬৭ ইনিংসে ২,২২৭ রান, শেন ওয়ার্ন ১১৪ ইনিংসে ২,০০৬ রান, রবিচন্দ্রন আশ্বিন তিনি ৭৯ ইনিংসে ১৯৫৭ রান। এখন এই যে জায়গাটা, যে একটা স্পেশালাইজড জায়গা, এই জায়গার কিন্তু স্কিল ডেভেলপমেন্টের বিষয় আছে। এখন এই যে আলাদা করে প্রেশার নিয়ে খেলা, এটা একটা আলাদা স্কিলের খেলা। খুব রিসেন্ট এক্সাম্পল দিই, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ চলছিল, অ্যালেক্স ক্যারি যেভাবে টেলেন্ডার ব্যাটসম্যানদেরকে নিয়ে ব্যাটিং করছিলেন, এটা তো একটা শিক্ষণীয় জায়গা, এটা একটা স্পেশালাইজড স্কিলের জায়গা। তিনি ৩ বল ৪ বল খেলছেন, এরপরে ১ বল সিঙ্গেল নিয়ে লোয়ার অর্ডার কিংবা টেল এন্ডার যিনি, তাকে ১ বল মাত্র এক্সপোজ করছেন। তার উল্টো চিত্র আমরা মিরাজের ক্ষেত্রে দেখেছি। মিরাজ কী কাজ করেছেন? নাহিদ রানাকে স্ট্রাইক দিচ্ছেন, হাসান মাহমুদকে স্ট্রাইক দিচ্ছেন, তাসকিনকে স্ট্রাইক দিচ্ছেন। আমার মনে আছে এই প্রজন্মের দর্শক যারা, তারা তো ছোটো ছিলেন সেই সময়টাতে, কুমার সাঙ্গাকারা টেস্টে যে ইনিংসটা ট্রিপল সেঞ্চুরি করলেন আমাদের এই বাংলাদেশের মাটিতেই, যে ইনিংসটা ট্রিপল সেঞ্চুরি করলেন, আমার মনে আছে কুমার সাঙ্গাকারা ওভারের ৪ বল খেলেন, ১ বল গিয়ে সিঙ্গেল নেন। ওই পাশের যে ব্যাটসম্যান থাকেন, অর্থাৎ টেলেন্ডার ব্যাটসম্যান, তার কাজ হচ্ছে শুধু ১ বল ঠ্যাক দিয়ে রাখা। এখন এইটা তো একটা স্পেশালাইজড স্কিলের জায়গা। এই স্পেশালাইজড স্কিলটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে আপনার থাকতে হবে আপনি যখন টেস্ট ম্যাচ ক্রিকেট খেলছেন। মাহমুদুল্লাহ রিয়াদের এই ব্যাপারে দুর্নামটা আমরা সবসময় দেখি। আমরা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপেও দেখছিলাম যে শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ ফরচুনেটলি পরবর্তী সময় জিতেছে, সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক দিচ্ছিলেন টেলেন্ডার ব্যাটারদেরকে।
এটা কিন্তু এটাও আলাদা একটা স্কিলের ব্যাপার। সেটা আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন আপনাকে এই স্কিল এই প্রেশারটা আপনাকে ওই পজিশনের জন্য প্রিপারেশন নিতে হবে। ওই পজিশনে যে সমস্ত প্লেয়াররা খেলবেন, এখন সবাই যদি চিন্তা করে যে আমি আগে ব্যাটিং করবো, তাহলে ওই পজিশনে ব্যাটিং করবে কে? ওইটাও তো একটা স্পেশালাইজ পজিশন। ওই পজিশনে ব্যাটিং করে প্লেয়াররা সফল হন নাই, গিলক্রিস্ট সফল হন নাই ওই পজিশনে ব্যাটিং করে, ইয়ান হিলি সফল হন নাই, মার্ক বাউচার সফল হন নাই, মহেন্দ্র সিং ধোনি সফল হন নাই ওই পজিশনে ব্যাটিং করে, তারা তো সফল হয়েছেন। মাইকেল বেভান আজীবন, মাইকেল বেভান আপনারা হয়তো বা দেখেন নাই, মাইকেল বেভান আজীবন এদেরকে নিয়ে ব্যাটিং করেছেন। এগুলো একটা স্পেশালাইজড স্কিলের জায়গা। মাইক হাসিকেও দেখেছে আজীবন এদেরকে নিয়ে ব্যাটিং করে গেছেন। এগুলো স্পেশালাইজড স্কিলের জায়গা। এখন আপনার টপ অর্ডার কেন রান করে না, এটার জন্য ওই নিচ থেকে একজনকে, আমাদের ছোটোবেলায় একটা চিন্তার জায়গা ছিল। ছোটোবেলায় আমরা যখন বাংলাদেশের টেস্ট ক্রিকেট দেখতাম, লাস্টের দিকে এসে পাইলট ভাই আর রফিক ভাই রান করতেন। পাইলট ভাই আর রফিক ভাই, তারা রফিক ভাই দুই একটা ছক্কা মারতেন আর পাইলট ভাই বেশ কিছু বাংলা ঠ্যাক মারতেন। তো বাংলা ঠ্যাক মেরে পাইলট ভাই ইজ্জতটা বাঁচাতেন। তখন আমরা ছোটোবেলায় চিন্তা করতাম যে পাইলট ভাই আর রফিক ভাইকে ওপেন নামায় দিলে কেমন হয়। পাইলট ভাই আর রফিক ভাইকে ওপেন নামায় দিলে তাইলে বাংলাদেশ ওই লাস্টের দিক থেকে উল্টা করে দিলে তাহলে বাংলাদেশ ভালো ব্যাটিং করবে, এরকম চিন্তাভাবনা আমরা করতাম। বাট এখন যেটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা পজিশন স্পেশালাইজড, প্রত্যেকটা পজিশনের স্পেশালাইজড ব্যাটসম্যান থাকা এবং সেই অনুযায়ী স্পেশালাইজড নিজেকে গ্রুম আপ করাটা। ওই প্লেয়ার যদি জানেন যে আমার 8-এ ব্যাটিং করতে হবে, এবং 8-এ ব্যাটিং করা মানে হচ্ছে আমার টেলেন্ডারদের সঙ্গে ব্যাটিং করতে হবে। টেলেন্ডারদের সঙ্গে ব্যাটিং করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে ওই পলিসিতে যেতে হবে। আমি 4 বল খেলবো, 1 বল তাকে সিঙ্গেল দেবো, ওই 4 বলের মধ্যে থেকে আমি রান বের করার চেষ্টা করব। এটাই টেস্ট ম্যাচ ক্রিকেটের সবচেয়ে বড় আমার কাছে মনে হয় সৌন্দর্যের জায়গাটা, এবং এটাই স্পেশালাইজড স্কিলের জায়গা। হ্যাঁ, ব্যক্তিগত জায়গা থেকে তো চিন্তা করতেই পারেন, ব্যক্তিগত জায়গা থেকে ক্যারিয়ার স্ট্যাটিস্টিক্স ভালো হবে, কিন্তু সেটা দলের জন্য কতটুকু ভালো। আবারও বলছি, মিরাজ আর লিটন উপরের দিকে গেলে 8-এ ব্যাটিংটা করবে কে? আবার উপরের দিকে যদি যায়, লাল নতুন বলের শাইন যখন আছে, তখন লিটন মিরাজ তাড়াতাড়ি সেট হতে কি পারবে? এটা কি পরীক্ষিত? এটা সেটা কিন্তু এখন পর্যন্ত পরীক্ষিত না। অনেক প্রশ্নের ব্যাপার আছে। সো আমরা সবসময় কেন এমন হতে হবে যে ওই আগে পজিশনে ব্যাটিংটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন? এটাও তো আমার গুরুত্বপূর্ণ পজিশন। ওই পজিশনটাতে আমার হোল্ডিং রোলটা কে প্লে করবে, সেটাও একটা প্রশ্নের জায়গা থাকবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য মতামত লিখে পাঠাবেন। আপনাদের প্রত্যেকের মন্তব্য মতামতকে আমরা সবাই শ্রদ্ধা করি। আমার কাছে মনে হয় যে এক একজনের এক এক রকমের মতামত থাকবে। এটাই তো আমরা মানুষ, এটাই তো আমাদের মানুষের পরিচয়, তাই না? এবং সেই প্রত্যেকের পারস্পরিক মতামতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকাটাও খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে মন্তব্য জানতে চাই।